অগ্নিশ্বর দা, অগ্নিশ্বর দা। কি হলো? আরে আরে হলোটা কি? এই সন্ধ্যেবেলা এরকম হাঁপাচ্ছ কেন? মণি কই? মণি? সে তো রাতে রান্না করছিল, তারপর মনে হয় কোনো দরকারে দোকানে গিয়েছিল, এখন কোথায় জানি না। কেন, তুমি কি চা খাবে? তাহলে বলো, আমি দেখছি মণি কোথায়। না না, এখন চা খাওয়ার মতো সময় নেই, আমার সাথে তাড়াতাড়ি চলো। আরে কোথায় যাবো সেটা তো বলবে। মণিকে কারা যেন ছুরি দিয়ে আঘাত করেছে, জানি না বেঁচে আছে কিনা, তবে পাড়ার মোড়ের লোক জড়ো হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি চলো, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। সে কি, কি বলছো এসব? তোমার কত ভুল হচ্ছে। তোমার বৌদি তো বাড়িতে নেই, তাই মণিকে এখন একা হাতেই সবটা করতে হচ্ছে। কিন্তু সে যে দোকানে গেছিল, আমার স্পষ্ট মনে আছে। আরে না রে বাবা না, আমার কোথাও কোনো ভুল হচ্ছে না, আমি নিজের চোখে দেখেলাম। বিশ্বাস না হলেও মণিকে খুঁজে দেখো, কোথাও পাও কিনা। হ্যাঁ, তাই দেখব। মণি, মণি, এদিকে একবার শুনে যা তো। সুকান্ত তো এসছে, হ্যাঁ, একটু চা বসা, আর এদিকে একবার শুনে যা। দেখেছো তো, কোনো সাড়া পেলে? বললাম মণি নেয় এখানে। পাড়ার মোড়ে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, আমি এদিকেই আসছিলাম, সেই দেখে কি হয়েছে দেখতে গিয়ে দেখলাম মণি চিত হয়ে রাস্তায় পড়ে আছে। জ্ঞান ছিল হালকা, পেটে ছুরি বা ধারালো কিছুর কোপ। এবার তো বিশ্বাস করো আমাকে, কি হয়েছে কেন হয়েছে আমি কিছু জানি না, তবে এক্ষুনি না গেলে অনেক দেরি হয়ে যাবে। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কই কই দেখি দেখি, একটু সাইড দিন দেখি। মণি, এই এই মণি, এই এই কি করে হলো এসব? দাদা, উনি বেঁচে আছেন কিনা ঠিক নেই, দয়া করে এখন গায়ে হাত দেবেন না ওনার। আমরা পুলিশে খবর দিয়েছি, পুলিশ এখনই আসলো বলে। হাত দেবেন না এখন। ওই তো এসে গেছে। কই তরুণ, দেখি কি হয়েছে এখানে। তবে জায়গাটা ফাঁকা করুন। কখন ঘটেছে ঘটনাটা? কে দেখেছে প্রথমে? কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলুন কেউ। দেখুন, আপনারা এখন ভালোভাবে না বললে কিন্তু আমরা এমনিতেও রাস্তার সিসিটিভি চেক করলে বুঝতে পারবো। তাই এখনই বলুন, নইলে তার ফল ভালো হবে না। আসলে আমরা এখানে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম, হঠাৎ করে একটা চিৎকারের আওয়াজ পেয়ে তাকাতেই দেখলাম একটা বাইক সজোরে বেরিয়ে যাচ্ছে, আর এই ভদ্রলোক মাটিতে লুটিয়ে পড়েছেন। তখনই আপনাকে আমরা খবর দিই আর কি। বেশ, ঠিক আছে। প্রয়োজনে আপনাদের আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে কিন্তু থানায় হাজিরা দিতে হবে। ভয়ের কিছু নেই, তবে আমাদের সাথে কোঅপারেট করবেন দয়া করে। অফিসার, ওকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তা তো নিয়ে যেতেই হবে। তবে আপনি কে? ওর নাম মণি, ও আমার বাড়িতেই কাজ করত। আমি হঠাৎ করে খবরটা পেয়ে ছুটে এখানে এলাম। তা উনি এখানে এরকম রাস্তায় কি করছিলেন? আসলে আমার স্ত্রী বাড়িতে নেই, তাই ও দোকানে এসেছিল কিছু কেনার জন্য। আমি বাড়িতেই ছিলাম, কিন্তু অতটা খেয়াল করিনি যে ও ফিরেছে কি ফেরেনি। আসলে পুরো বাড়িটা ওর উপর ছেড়েই আমি নিশ্চিন্তে থাকি। ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। বলছি স্যার, ভিকটিম এখনো বেঁচে আছেন। তাদের হাসপাতালে নিয়ে যেতে হবে। কামান, ফার্স্ট ফার্স্ট। তারপর আমি আর অগ্নিশ্বরদা পুলিশের সাথে গেলাম হাসপাতালে। হাসপাতালে যাওয়া মাত্রই মনির চিকিৎসা শুরু হলো। ডাক্তার এসে মাঝখানে বলল যে হাতে বেশি সময় নেই, তাই শেষবারের মতো পুলিশ মনির কাছে গিয়ে জানার চেষ্টা করলো যে তাকে কে এরকমভাবে ধারালো কিছু দিয়ে আঘাত করলো। মনি বলার চেষ্টা করলো, কি বলছেন? আরেকটু স্পষ্ট করে বলার চেষ্টা করুন, আমরা বুঝতে পারছি না। কে, কাকে দেখেছেন আপনি? তারপর সেই একইভাবে কি যেন বলার চেষ্টা করতে করতে আস্তে আস্তে মনির চোখটা বন্ধ হয়ে গেল। ডাক্তারবাবু তারপর
নাড়ি দেখে জানালেন যে মণি আর নেই। তারপর দেহটাকে পোস্টমর্টমে পাঠিয়ে পুলিশের সাথে আমরা চলে আসি থানায়। হ্যাঁ, এবার বলুন, আপনাদের বাড়িতে কাজ করে বলেছিলেন, তাই না? হ্যাঁ। তা ওনার বাড়ি কোথায়? বাড়ির লোককে খবর দিয়েছেন? ওর বাড়ি রামপুর। হ্যাঁ হ্যাঁ, আমি ওর বাড়িতে ওর স্ত্রীকে ফোন করেছি। ওরা চলে আসবে আশা করি কিছুক্ষণের মধ্যে। তা আপনাদের বাড়িতে উনি কতদিন কাজ করছেন? তা বছর 5 হবে। ওনার কি কারোর সাথে কোনো রকম শত্রুতা ছিল? এ ব্যাপারে কোনো আঁচ কি পেয়েছিলেন আপনি? না, সত্যি বলতে সন্দেহজনক কোনো কিছুই কোনোদিন আমার চোখে পড়েনি। যদিও আমি অধিকাংশ সময় বাড়িতে থাকতাম না, আমার স্ত্রী সারাদিন বাড়িতে থাকতেন। কিন্তু এখন আমার স্ত্রী তো বাড়িতে নেই, তাই ওর উপরে এই বাড়ি ফেলে রেখে আমি সাধারণত এদিক ওদিক বেড়াতাম। বেশ, আচ্ছা, আপনার সাথে শুরু থেকেই দেখছি নাকি? ইনি কে? কে? ও আমার ভাই বলতে পারেন। ওই প্রথমে আমাকে খবরটা দিয়েছিল যে মণি এরকমভাবে রাস্তায় পড়ে রয়েছে। ও, তাই নাকি? তা আপনি কিভাবে জানলেন? আমি অগ্নিশ্বরদার বাড়ির দিকে আসছিলাম। হঠাৎ করে রাস্তায় লোকজনের জমায়েত দেখে দাঁড়িয়ে বিষয়টা দেখতে গিয়ে দেখলাম মণি এরকমভাবে পড়ে আছে আর পেট দিয়ে অঝরে রক্ত বইছে। সেই দেখে সময় নষ্ট না করে আমি ছুটে আসি অগ্নিদার কাছে। তারপর সবটা জানিয়ে আমরা এইদিকেই আসি। বেশ। স্যার, সামনের রাস্তা থেকে সিসিটিভি ফুটেজটা জোগাড় করেছি। ওই দাও দেখি। স্যার বলছিলাম, আমরা কি এটা একটু দেখতে পারি? না, এই তথ্য তো আপনাদের দেখতে দেওয়ার কথা নয়। আসলে আমাদের বাড়িতে তো কাজ করতো আর আমাদের উপর একটা দায় বর্তায়, তো বলুন, সেই জন্যই বলছি প্লিজ যদি একবার দেখতে দিতেন। আমাদের পাড়ার কেউ কি না যদি কোনোভাবে চিনতে পারতাম তাহলে তো আপনাদেরও তদন্তে সুবিধা হতো। এটা একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, ঠিক আছে, আমি চালাচ্ছি ফুটেজটা, দেখুন। তারপর অফিসার সিসিটিভি ফুটেজটা চালালো। ঠিক ওই সময় দেখা গেল একটা বাইক সজোরে এগিয়ে আসছে মনির দিকে। তারপর বাইকের পেছনে বসে থাকা ব্যক্তি ধারালো ছুরি জাতীয় কিছু মনির পেটে গেঁথে দিয়ে আরও বেশি স্পিডে বাইকটা সেখান থেকে চলে গেল। তবে দুজনের কারোরই মুখ দেখা যাচ্ছে না, কারণ মুখটা ঢাকা। কি চেনা লাগলো কাউকে? না, ঠিক চেনা গেল না। মুখ তো পুরোই ঢাকা, আর দেহের গঠন দেখেও বুঝতে পারলাম না ঠিক। না, মনে হলো না যে আমার চেনাশোনার মধ্যে কেউ। ঠিক আছে, আপাতত আমরা তদন্ত শুরু করি, দেখা যাক। তারপর বাকিটা আপনাদের আবার দরকার পড়লে ডাকবো, তখন আসবেন আবার, ঠিক আছে? বেশ, এখন তবে আমরা আসি। তারপর আমি আর অগ্নিশ্বরদা চলে এলাম অগ্নিশ্বরদার বাড়িতে। মনির স্ত্রী আমাদের ফোন করে জানালো যে তারা থানায় আছে। থানা থেকে সমস্ত কাজ শেষ করে তারা অগ্নিশ্বরদার বাড়িতেই আসবে। এই সব শুনে আমি আর অগ্নিশ্বরদা বসার ঘরে বসেছিলাম। না, এই ঘটনাটা আমি একেবারে মেনে নিতে পারছি না সুকান্ত। হ্যাঁ, ঠিকই বলেছ। এতদিন ধরে মনিকে দেখছি চোখের সামনে, তাকে কিনা এইভাবে মরতে হবে সত্যিই ভাবিনি। না 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 না, এটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে হবে না সুকান্ত। যেভাবেই হোক না কেন মনিকে এইভাবে যে খুন করলো সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। পুলিশের মতো তদন্ত করুক, কিন্তু আমার বাড়িতে এই রকম একটা ঘটনা, না, আমি একেবারেই মেনে নিতে পারছি না। কিন্তু কিভাবে কি জানবে বলো তো? মনি কি যেন একটা বলার চেষ্টা করছিল, কিন্তু বলে উঠতে পারলো না। আর সিসিটিভিতেও তো কারোর মুখ বা গাড়ির নাম্বার কোনো কিছুই স্পষ্ট বোঝা গেল না। হ্যাঁ, তবে সেটা যে একেবারে অস্বাভাবিক তা তো না, কারণ খুন করতে মুখ ঢেকে আসাটাই স্বাভাবিক। আর গাড়ির নাম্বার প্লেট দেখতে পারলেও যে খুব একটা সুবিধা হতো এমনটা নয়। কেন আবার এরকম জনকোলাহলপূর্ণ জায়গায় যে খুন করার মতো কথা ভাবতে পারে, আমি নিশ্চিত
সে আর যাই করুক না কেন, আসল নম্বর প্লেট ইউজ করবে না। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছ, বিষয়টা আমার মাথায় আসেনি। তাহলে এখন কি করবো বলো তো? চলো তো দেখি একবার মনির ঘরটা। ওর ঘর ও জিনিসপত্র থেকে যদি কোনো রকম কিছু সন্ধান পাই, পুলিশে হয়তো এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতে পারে। তবে তার আগে আমাদের একবার দেখতে হবে। চলো। তারপর আমি আর অগ্নিশ্বরদা দুজনে মিলে গেলাম মনির ঘরে। তার ঘরের সমস্ত জিনিস ঘেঁটে দেখা শুরু করলাম। কোথাও তেমন কোনো রকম ক্লু পেলাম না। বিছানাটা দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখ পড়ল খাটের গদির তলায়। কিছু একটা আছে না অগ্নিশ্বরদা? এখানে মনে হচ্ছে কিছু একটা আছে, এবার ভালো করে দেখো তো। দেখো দেখো, কি আছে ওর মধ্যে? এ কি? এটা তো একটা ডায়েরি। ডায়েরি? ডায়েরি এরকম লুকিয়ে রাখা কেন? কই দাও তো দেখি। এ কি, এখানে কার একটা নাম্বার লেখা আছে? এটা কার নাম্বার? দেখো তো। দাঁড়াও দাঁড়াও, দেখছি। কি হলো? কি বলছে? কোনো স্ক্যাম নাম্বার মনে হচ্ছে। স্ক্যাম নাম্বার? তাহলে এই নাম্বারটা এত যত্ন করে ডায়েরিতে লেখা কেন? উফ, কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দেখি বাকি পৃষ্ঠাগুলোতে আর কিছু পাই কিনা। এই দেখো অগ্নিশ্বরদা, এখানে কি যেন একটা লেখা আছে। এটা আবার কি? এটা কি কোনো ধাঁধা নাকি? জানি না, পড়ে দেখো তাহলে বুঝতে পারবে। পাপীর চেয়ে পাপ বড়, তার চেয়ে বড় সত্যি, মৃত্যু দিয়ে সত্যি চাপা, বিশাল বড় ঝক্কি। কিসের সত্যি, কিসের মৃত্যু? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মৃত্যু আর মনির মৃত্যু কি এক? কি জানি, কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। ফোন নাম্বারটাতে একটা ফোন করো তো, ইমিডিয়েটলি করো। বললাম না, নাম্বারটা স্ক্যাম নাম্বার। তাই তো মনে হচ্ছে এবার। তবে নাম্বারটা যেহেতু ওখানে লেখা আছে, তাই মনটা কেমন যেন খুঁত খুঁত করছে। যাই হোক, নাম্বারটা ফোনে সেভ করে রাখো তো, আর পারলে খেয়াল রেখো যে নাম্বারটাতে যদি কখনো কোনোভাবে পাওয়া যায়। ঠিক আছে? হ্যাঁ, সেটা আমি দেখে নিচ্ছি। যাই হোক, চলো আপাতত নিচে যাই। এখান থেকে খুব বেশি কিছু উত্তর পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। ঘটনাস্থলে যে সমস্ত দোকান রয়েছে তাদের সাথেই কথা বলতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না। হ্যাঁ, তা যা বলেছ। তারপর আমি আর অগ্নিশ্বরদা নিচে নেমে আসলাম। কোনো রকমে সেদিনের রাতটা কাটালাম। ভোর হতে না হতেই মনির স্ত্রী আর মেয়ে অগ্নিশ্বরদার বাড়িতে এসে উপস্থিত হলো। এটা কি সর্বনাশ হলো বলুন তো? আমাদের বাড়ির বাইরে আপনাদের বাড়িতে এত বছর ধরে কাজ করছে, শেষে কিনা এরকম ভাবে মরতে হলো ওকে, আর আপনি কিচ্ছু করতে পারলেন না? দেখুন না, আপনাকে বলার বা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা সত্যিই আমার নেই। তবে তবে এরকম যে কিছু হতে পারে সেটা আমি যদি গুণাক্ষরেও টের পেতাম, তাহলে কিছুতেই এরকমটা হতে দিতাম না। দয়া করে এইভাবে কান্নাকাটি করবেন না প্লিজ। আপনাদের যেভাবে যতটুকু সাহায্য করার আমি নিশ্চয়ই সাহায্য করব। আপনি তো আমার স্বামীকে বাঁচাতে পারলেন না, অন্তত পক্ষে কে বা কারা ওকে মারলো সেটা তো খুঁজে বের করুন। উনি আমাকে বলতেন আপনি নাকি অনেক বড় বড় খুনের সমাধান করেছেন, আপনার ভরসাতেই আমি নিশ্চিন্তে ছিলাম। কিন্তু আপনার বাড়িতে থেকেই এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। ঘটেই যখন গেছে, তখন যেভাবেই হোক 48 ঘন্টার মধ্যে আমার স্বামীর অপরাধীকে খুঁজে বের করুন। আমি কিছু শুনতে চাই না। আমি চেষ্টা করছি, আমি নিজেও সেটা মেনে নিতে পারছি না। আমি আপ্রাণ চেষ্টা করছি। ওইসব চেষ্টার গল্প আমি শুনবো না, বললাম তো 48 ঘন্টা। নইলে আমি ধরেই নেব এর মধ্যে আপনাদের কারুর কোনো হাত আছে। আপনি এসব কি বলছেন? আপনি অযথা ভুল বুঝছেন আমাদের। আমি বুঝতে পারছি যে আপনার মনের অবস্থা ঠিক নেই, তাই মাথাটাও ঠিক নেই, কিন্তু এইরকমভাবে অযৌক্তিকভাবে আমাদের দোষারোপ করবেন না। দয়া করে মাথাটা ঠান্ডা করুন আপনি। আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে। বেশ ঠিক আছে,
আপনার বলার সময়ের মধ্যেই আমি মনির অপরাধীকে খুঁজে বের করব। আচ্ছা, আপনারা আজকে এখানে থাকবেন তো? আমার স্ত্রীকে এখনো খবর দেওয়া হয়নি, যদিও তাকে খবর দিলে সে আরো বেশি কষ্ট পাবে। ভদ্রমহিলা আর বেশি কথা না বাড়িয়ে চলে গেলেন। ভারী অদ্ভুত মানুষ উনি, এমন একটা ব্যবহার করছে যেন আমরা ইচ্ছে করে ওনার স্বামীকে মেরে দিয়েছি। দেখো সুকান্ত, আমরাই মেনে নিতে পারছি না মনির মৃত্যুটা, আর সেখানে ওনার স্বামী। স্বাভাবিকভাবেই মানতে না পারাটাই স্বাভাবিক। আমি কাল থেকে সমানে ভেবে যাচ্ছি যে কত তাড়াতাড়ি মূল অপরাধীকে খুঁজে বের করা যায়, আর সেখানে ওর এই ভাবনাটার মধ্যে আর যাই হোক না কেন ভুল নেই কোন। হ্যাঁ, হয়তো সময় বেঁধে দিয়েছে, হুমকি দিয়েছে, কিন্তু সময় যত কম হবে মনে রেখো, তত আমাদের তদন্তটা শেষ করার তাগিদ তো আরো বেশি হবে, তাই না? সময় শোনা করে চলো বেরোনো যাক। ঘটনাস্থলের আশেপাশে দোকানদারদের সাথে আমাদেরকে কথা বলতে হবে এখনই বেরোবে? প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ সুকান্ত, তাই সময় নষ্ট করার মতো সময় নেই। আশা করছি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। ঘটনাস্থলের কাছে একটা চায়ের দোকান ছিল, আর একটু দূরেই একটা মুদিখানার দোকান। প্রথমে চায়ের দোকানে গেলাম, আগেই দুজনে চা দিতে বললাম। তারপর চাটা নিয়ে ধীরে ধীরে দোকানের সাথে এই বিষয়ে কথা বলা শুরু করলাম। দাদা, বলছি কালকে এখানে একটা খুন হয়েছিল, উনি আমার বাড়িরই পরিচারিকা। হ্যাঁ, তো কি হয়েছে? দেখুন, আমি কিন্তু এসব ব্যাপারে কিছু জানি না, আমাকে এসব জিজ্ঞাসা করবেন না অযথা। আরে 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 আপনি এখন এইভাবে ভয় পেয়ে যাচ্ছেন কেন? আমি তো এমনি জিজ্ঞেস করছি। আমাকে ভালোভাবে বললে তাও আমি কিছুটা আন্দাজ করতে পারবো, নইলে এরপর পুলিশ আসবে, তখন তো আরো বাজেভাবে জিজ্ঞাসাবাদ করবে। না না, পুলিশ আবার কেন? পুলিশের কোনো দরকার নেই। আমি বলছি কি জানতে চান বলুন, জানলে বলছি। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছিলাম যে কালকে এখানে ঠিক কি ঘটেছিল, মানে আপনি ঠিক কি দেখেছিলেন? আমি হঠাৎ করে একটা চিৎকারের শব্দ কানে পেলাম, মুহূর্তেই চারিদিকে দেখলাম লোকজনের ছুটোছুটি শুরু হয়ে গেল। কি হয়েছে দেখার জন্য আমিও যথারীতি ছুটে গেলাম। এগিয়ে যেতেই দেখলাম লোকজন জড়ো হচ্ছে একটা জায়গায়। সেখানে গিয়ে দেখলাম পেটে ছুরিবিদ্ধ অবস্থায় উনি রাস্তায় পড়ে আছে। তবে হ্যাঁ, তখন তার জ্ঞান ছিল, সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। আচ্ছা, তখন আপনার দোকানে কোনো খরিদ্দার ছিল? হ্যাঁ ছিল তো তখন খরিদ্দার, তাদেরকে দাঁড় করিয়ে আমি ছুটেছিলাম। যদিও তাদের মধ্যে কজন আমার পেছন পেছন ছুটে ছিল, এক না দুজন আমার দোকানে ছিল। মানে তারা আপনার পেছন পেছন যায়নি, তাই তো? যতদূর মনে পড়ছে তারা এখানেই দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ। তারপর ফিরে আসার পরে বোধহয় জানতে চেয়েছিল যে কি হয়েছে, তাই তো? না, ফিরে আসার পর তাদেরকে আর খুঁজেই পাইনি আমি, ধারে কাছে কোথাও তাদেরকে দেখতে পাইনি। মানে ওনারা আপনার চায়ের দাম মেটাননি? না, সেই কারণেই তো আমি দন্ন দন্ন করে খুঁজছিলাম ওনাদের, কিন্তু কোথাও পাইনি। বেশ। আচ্ছা, যে দুজন ভদ্রলোক চা খেতে এসেছিল আর টাকা না মিটিয়ে চলে গেল, তাদেরকে কেমন দেখতে আপনি ঠিক বলতে পারবেন? হ্যাঁ, আসলে দোকানে এত লোক আসে তো সবার মুখে খেয়াল থাকে না, তবে যতটুকু মনে পড়ছে বেশ লম্বা ছিল দুজনে। একজনের গায়ের রং খুবই ফর্সা, আরেকজনের একটু শ্যামবর্ণ। দুজনেরই চাপ দাড়ি, আর চুল খুব সুন্দরভাবে সেট করে কাটা। আর পোশাক মনে নেই, খুব সম্ভবত ফর্মাল ড্রেস পরেছিল দুজনেই, তবে আমি নিশ্চিত নই, এত লোকজন আসে তো তাই মনে থাকে না। তবে যেহেতু কালকের ঘটনা আর আমার টাকাটাও মেটায়নি, তাই এনাদের কথাটা তাও মনে আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি এখন। বলছি, আমি তো কিছু করিনি, আমি কোনোভাবে ফেঁসে যাব না তো? হ্যাঁ, সবাই ওখানে ছোটাছুটি করে গেছিল বলে আমিও তাই গিয়েছিলাম দেখতে কি হয়েছে, এছাড়া সত্যি কিছু জানি না। আরে না, কিছু না করলে ফাঁসবে কেন? কোনো ভয় নেই, কিছু হবে না। তারপর গেলাম সেই মুদিখানার দোকানটাতে তাদের সাথে কথাবার্তা বলার জন্যে। সেই মুদিখানার দোকানের মালিক প্রথমে আমাদের দেখে বেশ খানিকটা আতঙ্কিত হয়ে উঠলেন। ভাবলেন যে উনি যদি কোনোভাবে ফেঁসে যান। এসব ক্ষেত্রে এইটা হওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়।
এমনিতেই এরকম একটা ঘটনা সবাইকে আতঙ্কে ফেলে দিয়েছে, তার উপরে আমাদের প্রশ্নোত্তর পর্ব। ও কাকা, এত ভয় পেও না তো। আমি যা জিজ্ঞেস করছি সেগুলো ঠিকঠাক আগে বলো। কি বলতে হবে বলো তাড়াতাড়ি, আমার এখন কাজ আছে। কালকে তোমার দোকানের সামনে দিয়ে বাইকটা বেরিয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ। বাইকে ঠিক কতজন ছিল? 2 জন। আচ্ছা, বাইকটা ঠিক কেমনভাবে এখান থেকে বেরিয়েছিল? বাইকটা খুব সম্ভবত ওই দিক দিয়ে এসেছিল, কারণ এদিক দিয়ে বাইকটা যেতে আমার অন্তত চোখে পড়েনি। ওই দিক দিয়ে এসে ঘটনাটা ঘটিয়ে এখান দিয়ে অনেক স্পিড নিয়েই বেরিয়ে গিয়েছিল। সে মারাত্মক স্পিডে বাইকটা চালাচ্ছিল। তারপর কোন দিকে গেল খেয়াল করেছিলেন? না, হাইওয়ে ধরে সোজা বেরিয়ে যেতেই দেখেছিলাম। আর অনেকে বাইকটার পেছন পেছন ছুটেও ছিল। তবে হ্যাঁ, ওই বাইকটার পেছনে পেছনে ওরকম গতিতে আরও একটা বাইক বেরিয়ে গিয়েছিল। আর একটা বাইক বলতে? হ্যাঁ, ওদের পেছনে পেছনে একটা বাইক খুব জোর গতিতে বেরিয়ে গেছিল, যেটা স্বাভাবিক বলে মনে হয়নি আমার। সেই বাইকে কতজন ছিল? ওতেও 2 জনই ছিল। তবে 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 কি? তবে আমি খেয়াল করেছিলাম যে পরের বাইকে যে 2 জন চলে গেছিল তারাও এই সামনের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল। ঘটনাটা ঘটা মাত্র চায়ের দোকানের ওখান থেকে বাইকে উঠে তারা ফুল স্পিডে বেরিয়ে গেল। তাদের কেমন দেখতে ছিল আপনি বলতে পারবেন? না, এত দূর থেকে কি আর বোঝা যায়? তবে শুধু মানুষ দুটোকে আর গঠন প্রকৃতি খেয়াল করেছিলাম শরীরের। আচ্ছা, বেশ, বুঝলাম। ঠিক আছে, আমরা এখন আসছি। পরে আবার যদি কোনো দরকার পড়ে আমি আসবো আপনার কাছে। দয়া করে ভয় পাবেন না। ঠিকঠাকভাবে সবটা না বলতে পারলে আপনারাই ফেঁসে যেতে পারেন। না না, আমি যতটা জানি ঠিকঠাক বলবো। এইসব কথাবার্তা শেষ করে আমি আর অগ্নিশ্বরদা ফিরতে যাচ্ছিলাম, হঠাৎ করে কিসে যেন পা বেঁধে আমি হোঁচট খেলাম। আরে আরে আস্তে, ফাঁকা রাস্তায় এরকম হোঁচট খাচ্ছ কেন? আরে না না, ফাঁকা রাস্তা নয়, কিসে যেন পাটা বাঁধলো। কই দেখি। এ কি, এটা তো একটা জুতো। এখানে এইভাবে কার জুতো পড়ে রয়েছে? হাইওয়েতে পড়ে থাকতেই পারে কারোর জুতো। না না না, দাঁড়াও। আচ্ছা বলছি দাদা, এই জুতোটা এখানে পড়ে আছে, এটা কার জুতো? আপনার কোনো কর্মচারী নাকি? কই কই দেখি। না না, এটা আমার কোনো কর্মচারীর জুতো কিনা কি জানি। কাল থেকে দেখছি পড়ে আছে। কেউ মনে হয় ভুল করে ফেলে গেছে। কালকে বলতে কালকে কখন থেকে দেখছেন আপনি এটা? ঠিক সময় আমার মনে নেই, তবে রাত্রে দোকান বন্ধ করার সময় দেখেছিলাম। আচ্ছা, কটায় আপনি বন্ধ করেন আপনার দোকান? এই ধরো রাত 11টার দিকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এই জুতোটা নিয়ে যেতে পারি তো? হ্যাঁ, নিয়ে যাও। আমার দোকানের সামনে এরকম একটা জুতো পড়ে থেকেই বা কী হবে? কার না কার জুতো কে জানে। অযথা এখানে পড়ে থেকেই বা কী হবে? তার চেয়ে বরং নিয়েই যাও তোমরা। কিন্তু কি করবে এটা দিয়ে? এমনি একটু লাগবে আর কি। তারপর ওই জুতোটা নিয়ে আমি আর অগ্নিশ্বরদা বাড়িতে চলে এলাম। এসে কোনো রকম খাওয়া দাওয়া সারলাম। তারপর সারাদিন এই নিয়ে কেটে গেল। আজকে রাতেও আর আমি বাড়ি গেলাম না। পরের দিন সকাল হতে না হতেই অগ্নিশ্বরদা বলল, সুকান্ত, চলো একবার থানায় যেতে হবে এবারে। এখন আবার থানায় কেন? সিসিটিভি ফুটেজটা আর একবার দেখব। যারা মেরেছিল তাদের মুখ না দেখা গেলেও চায়ের দোকানে যারা ছিল তাদের মুখ নিশ্চয়ই দেখা যাবে। তোমার মনে হয় পুলিশ আমাদের অ্যালাউ করবে দেখতে? দেখা যাক না, চেষ্টা করে দেখি না। যদি না অ্যালাউ করে তখন ওই মুদির দোকানের একটা সিসিটিভি ক্যামেরা তো আছেই, ওখানে দেখব কি আছে। তাহলে তো সেখানে দেখলেই হয়। এত থানায় যাওয়ার ঝামেলা করে তো লাভ নেই। আর আমার মনে হয় না যে ওরা দেখতে দেবে বলে। যথারীতি আমরা থানায় গিয়ে অফিসারকে বহুবার রিকোয়েস্ট করলাম সিসিটিভি ফুটেজটা দেখতে দেওয়ার জন্য। বহুবার রিকোয়েস্ট করেও কোনো লাভ হলো না। যথারীতি আমরা বাড়ির দিকে ফিরতে লাগলাম। দেখলে তো, বললাম না কোনো লাভ হবে না। আমি ইচ্ছে করেই গেলাম, বুঝলে সুকান্ত। পুলিশের ব্যবহার আমার ঠিক স্বাভাবিক বলে মনে হলো না। মূলত আমি সেটা দেখতেই গিয়েছিলাম। একটা ব্যাপারে আমি এবার নিশ্চিত যে এর পেছনে বড় কারুর হাত আছে। পুলিশের ব্যবহারের অস্বাভাবিকতার কি আছে? সে তো এমনিও দেখতে দেয় না, এইটাই তো ন্যাচারাল। হ্যাঁ, দেখতে না দেওয়াটা স্বাভাবিক। তবে কালকে পুলিশের ব্যবহার আর আজকের ব্যবহারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
কালকে ওনারা সত্যিটা বের করার তবুও চেষ্টা করছিলেন, কিন্তু আজকে কেমন যেন চাপা দেওয়ার চেষ্টা করছে। তুমি খেয়াল করেছো কিনা জানি না, তবে কালকে যতটা সহজে আমাদেরকে প্রশ্ন করছিল বা আমরা কিছু জিজ্ঞেস করলে তার জবাব দিচ্ছিল, আজকে কিন্তু সম্পূর্ণ তাই এড়িয়ে গেল। হ্যাঁ, তা কিছু তো ঠিক বলেছ। একটু ঘাবড়ে গেছে মনে হচ্ছিল, বিষয়টা কেমন অতটা গুরুত্ব দেয়নি, তাই চোখে পড়েনি সেভাবে আমার। এখন তুমি বলার পরে মনে হচ্ছে ঠিকই বলছো। যাই হোক, এখন কোথায় যাবে? মুদির দোকানে যাব। আপাতত ওখান থেকে সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে। বেশ, চলো। দাদা, আবার একটু এলাম। হ্যাঁ, আবার কেন, কি চাই? আপনার দোকানে তো সিসিটিভি ক্যামেরা আছে দেখছি। হ্যাঁ, তো কি হয়েছে? সে বলছি কি হয়েছে, কিন্তু আপনি এত ভয় পাচ্ছেন কেন? কালকেও তো এত ভয় পাননি যা আজকে ভয় পাচ্ছেন। হ্যাঁ, কি হলো কি আপনার আবার? কি হবে? কই কিছু হয়নি তো। পুলিশ এসেছিল নাকি? না না, কেউ আসেনি। আমার এখন অনেক কাজ আছে, ফালতু বকবক করার সময় নেই। আরে 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 আরে, এখনই চলে গেলে কি করে হবে? আরে সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখবো একটু নাকি? আমার দোকানের এই ক্যামেরা খারাপ, তাই কিছু দেখা যাবে না। আরে কালকেই তো বললেন সিসিটিভি ঠিক আছে, এখন বলছেন খারাপ। এটা কেমন ব্যাপার? কই কই বললাম কালকে সিসিটিভি ঠিক আছে, বলিনি তো। এই সুকান্ত, তুমিও তো ছিলে, বলো। আমি বলছিলাম না? অগ্নিশ্বরদার কথা শুনে আমি একটু ভ্যাবাচেকা খেয়ে গেলাম, কারণ ভদ্রলোক সত্যি এরকম কোনো কথা বলেননি কালকে, কারণ এই বিষয় নিয়ে কোনো কথাই ওঠেনি। আমি কি বলবো বুঝতে না পেরে অগ্নিশ্বরদার তালে তাল দিয়ে বললাম, হ্যাঁ আপনি বললেন তো কাল, অমনি এখন বলছেন বলেননি? না মানে আসলে। আরে না মানে আসলে এসব করতে হবে না। এখনো সময় আছে, আমাদের সিসিটিভিটা ভালোভাবে দেখতে দিন। নয়তো রাস্তার উপরে কিন্তু একটা সিসিটিভি রয়েছে, সেখান থেকে পুলিশ কিন্তু সব দেখতে পারবে। হ্যাঁ, তাই ভালোভাবে জিজ্ঞেস করছি, বলো, নইলে কিন্তু এবার পুলিশ এসে তোমাকে জিজ্ঞেস করবে, আর সেটা নিশ্চয়ই তোমার পক্ষে ভালো হবে না। না না, পুলিশ আবার কেন? আসো আসো, আমি দেখাচ্ছি ফুটেজ। ভিতরে গিয়ে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করার পরে খেয়াল করলাম কালকে ঠিক ঘটনা ঘটার সময়ের ফুটেজটাই নেই। সেই দেখে অগ্নিশ্বরদা বেজায় চটে গেল। মুদির দোকানের মালিককে রীতিমতো চেপে ধরে জিজ্ঞাসা করলো, ওই সময়ের ফুটেজগুলো কোথায়? না, আমি জানি না কিছু। একদম মিথ্যে কথা বলবেন না আপনি। হ্যাঁ, আপনার দোকানের ফুটেজ কোথায় গেল আপনি জানেন না? ইয়ার কি হচ্ছে? না, আমি জানি না, বলছি তো আমি কিছু জানি না, ছেড়ে দাও আমাকে। ভালো মুখে বলছি, স্বীকার করুন কিন্তু। হ্যাঁ, ফুটেজ কোথায় বলুন, কোথায়? বলছি তো জানি না আমি। যা জানেন বলে দিন না, কেন অযথা ঝামেলা বাড়াচ্ছেন বলুন তো? কাকে বাঁচানোর চেষ্টা করছেন, আর তাকে বাঁচিয়ে আপনার লাভই বা কি? মাঝখান থেকে আপনি ভেসে যাবেন, সেটা কি ভালো হবে? আমি বলছি তো কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। আর আমি ফেসে যাব কেন? আমি তো কোনো অপরাধ করিনি। বারবার বলছি আমি জানি না এই ব্যাপারে কিছু। আর এখানে আমি ছাড়া অন্যান্য কর্মচারীরা আছে। আমি মালিক বলে আমি সব জানবো এটা ভাবার কোনো কারণ নেই। ও মানে আপনি বলতে চাইছেন যে আপনার দোকানে আপনার কর্মচারীরা আপনাকে জিজ্ঞেস না করেই একটা ফুটেজ পুরো ডিলিট করে দিল? হ্যাঁ, তাও বেঁচে গেছে, ওই সময়ের ফুটেজটাই ডিলিট করে দিল, এটাই বলতে চাইছেন তো আপনি? আমি অত শত কিছু জানি না। ভদ্রলোককে অনেকক্ষণ জোরাজুরি করার পরে বুঝলাম কোনো লাভের লাভ হবে না। অগ্নিশ্বরদাও সেটা বুঝে অবশেষে ভদ্রলোককে শাসিয়ে ছেড়ে দিলেন। আচ্ছা অগ্নিশ্বরদা, তুমি তখন মিথ্যে কথা বললে কেন? উনি তো সত্যি বলেননি যে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ আছে বলে। আমি একটু সন্দেহের ভিত্তিতে ঢিল ছুঁড়ছিলাম, তা দেখলাম সেই ভুলটা লক্ষ্যে লেগে গেল। ওইটা পারলাম বলেই না বুঝতে পারলাম যে ভদ্রলোক মিথ্যে কথা বলছেন। সবই ঠিক আছে, কিন্তু মিথ্যে কেন বললো সেটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করে নিমেষেই সবাই যেন কেমন বদলে গেল। কালকে কথা বলে যতটুকু যা জানতে পারলাম, আজকে কেমন যেন মনে হচ্ছে সব জানার রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, সবার ব্যবহারেই এমন পরিবর্তন দেখা যাচ্ছে আজকে। সুকান্ত,
কেন জানি মনে হচ্ছে যে আমাদের উপরে কেউ নজর রাখছে, কেউ খেলছে। কি? কিছু না। এই আমার ফোনটা দাও তো দেখি। মনির স্ত্রীকে একটা ফোন করি। আচ্ছা, ওনার দেওয়া অনুযায়ী তো আজকেই শেষ দিন মনির অপরাধীকে খুঁজে বের করার। কিন্তু কিভাবে খুঁজে বের করব আমরা? এখন আর একটাই উপায় পড়ে আছে, সেটাকেই কাজে লাগাতে হবে। কি উপায়? সব বলছি পরে, ফোনটা দাও তো আগে। এই নাও, ধরো। হ্যাঁ বলুন। আপনার কাছে মূলত একটা ইনফরমেশন নেওয়ার জন্য ফোন করেছিলাম। আপনি কি সেই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন? হ্যাঁ বলুন, কি জানতে চান? জানলে নিশ্চয়ই বলবো। তবে হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। আপনার হাতে কিন্তু আর সময় বেশি নেই। হ্যাঁ, মনে আছে। ঠিক আছে, বলুন তবে কি বলবেন। হ্যাঁ, বলছিলাম যে মনির সাথে কারোর কোনো রকম শত্রুতা বা কোনো রকম ঝামেলা ছিল বলে কি এরকম কথা আপনি জানেন? না, সেরম কিছু তো আমি কুসমিন কালেও শুনিনি। তবে হ্যাঁ, সারা জীবনে হিসাব করে বলতে গেলে একবার শুনেছিলাম একটা কি ঝামেলার কথা। ঠিক কিসের ঝামেলা আর কি নিয়ে? ও তো বেশি কিছু জানি না আমি। কোনো একটা বড় কোম্পানির মালিকের সাথে তার ঝামেলা হয়েছিল। এই বিষয় নিয়ে অত জানি না। এটা ঠিক কবেকার কথা? আর সেই ভদ্রলোকের কি নাম? এটা আপনাদের বাড়িতেও কাজ করতে যাওয়ার বছর খানেক পরের কথা। নামটা ঠিক মনে নেই। সোম দাস না মল্লিক, কি যেন একটা পদবি ছিল, খেয়াল নেই ঠিক। হ্যাঁ, তারপর যদিও কিছু শুনিনি এই নিয়ে, কিন্তু এসব তো চুকে বুকে গেছিল। এখন কি এসব বলে নিজেদের দোষ থাকতে চাইছেন? আসলে আমি তো কোনো দোষ করিনি যে সেটা ঢাকার প্রয়োজন রয়েছে। আপনি আমাকে সময় দিয়েছিলেন 48 ঘন্টা, তার মধ্যেই রহস্য সমাধান করার চেষ্টা করছি, সেই কারণেই জিজ্ঞাসা করা। এখন আমি ফোনটা রাখলাম। কি হলো, কিছু বুঝতে পারলে? সেই জুতোটা আমরা নিয়ে এসেছিলাম না সুকান্ত, ওই জুতোটা কার সেটা জানতে হবে, বুঝলে? দাঁড়াও দেখি কোনো উপায় পাই কিনা। ব্র্যান্ডেড জুতো হলে মালিকের খোঁজ পেতে পারি, কিন্তু তা না হলে তো সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, দেখোই না আগে। তারপর আমি জুতোটা খুলে দেখলাম যে জুতোটা একটু ব্র্যান্ডেড কোম্পানির জুতো। তার মধ্যে যথারীতি একটা মডেল নাম্বারও দেওয়া আছে, কিন্তু সেটা দিয়েও বা কী হবে? ছাড়ো। আচ্ছা বলো তো, সোম মল্লিককে চেনো? বিজনেসম্যান সোম মল্লিক? হ্যাঁ হ্যাঁ, আমি কেন, সবাই চেনে ওনাকে। ওনার এগেনস্টে তো বেশ কিছু অভিযোগও জমা পড়েছিল থানায়। তারপর সেগুলো কিভাবে যেন চাপা পড়ে গেছিল। যতটুকু খবর পেয়েছিলাম আর নিউজ চ্যানেলেও দেখিয়েছিল, এখন পুরোটাই চাপা পড়ে গেছে। তাই নাকি? তা এটা কতদিন আগেকার কথা? বছর 3 আগের কথা হবে তাও। আসলে আমার এক বন্ধু নিউজ চ্যানেলে কাজ করে। নিউজ চ্যানেলগুলো মূলত টাকার বিনিময়ে আর কিছুটা ভয় পেয়ে চুপ করে গেছিল। তাই জন্য ভদ্রলোকের নাম থেকে শুরু করে এই ব্যাপারটা আমার মাথায় রয়ে গেছিল। কিন্তু তুমি এনার নাম হঠাৎ করে এখন বললে কেন? শুনলাম যে মনির সাথে নাকি ওনার সমস্যা হয়েছিল কোনো এককালে। ওনার সাথে মনির ঝামেলা, সেটা কিভাবে সম্ভব? আর ওনার সাথে ঝামেলা করে কেউ টিকতে পারে না যতটুকু শুনেছি। আমার বাড়িতে কাজ করার আগে মনি যে কি করতো এত বছরে, আমার সে কথাটাই জানা হয়নি। সেটাই সব থেকে বড় ভুল হয়েছে। তবে এই সোম মল্লিকের ব্যাপার স্যাপার আমার ঠিক ঠিক লাগছে না। দেখতে হবে যে কোন বড় দলের পাণ্ডাইনি। এইসবের মধ্যে জড়িও না অগ্নিশ্বরদা, ফালতু ঝামেলা হয়ে যাবে। সে যখন ঝামেলা হবে তখন দেখা যাবে। হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে, এই কথাটা জানো তো? তাই কি ঝামেলা হবে সে চিন্তা ছেড়ে দিয়ে তুমি বরং সোম মল্লিকের নাম্বার জোগাড় করো। জোগাড় করতে হবে না, ভদ্রলোকের নাম্বার এমনি আছে আমার কাছে। কিন্তু তুমি মনির ব্যাপারে কি কথা বলবে ওনার সাথে? সেই কবেকার ঘটনা, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই বলে উনি সোজাসুজি এড়িয়ে যাবেন। কি মুশকিল! আমি কখন বললাম যে আমি ওনাকে সোজাসুজি জিজ্ঞেস করব? দেখোই না কি করি। এ কি, ফোনে সিম পাল্টাচ্ছ কেন? কি করতে চাইছো কিচ্ছু বুঝতে পারছি না অগ্নিশ্বরদা। হ্যালো, কে বলছেন?
আমি কে বলছি সেটা জানাটা গুরুত্বপূর্ণ নয়। সোমবাবুকে আপনি ফোনটা দিন। সরি, আসলে স্যার এইভাবে কারোর সাথে হুট করে কথা বলেন না। আপনি দয়া করে আপনার পরিচয় দিন আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবে ফোন করবেন। আপনার স্যারকে বলুন আমার সাথে কথা বলতে, সেটা ওনার জন্যই মঙ্গল হবে। সরি, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনার কোথাও ভুল হচ্ছে হয়তো। আমার কোথাও কোনো ভুল হচ্ছে না। আপনি ওনাকে বলুন মনি আমার কাছে সমস্ত প্রমাণ দিয়ে গেছে। মনিকে? কে ফোন করেছে? স্যার বলছে কি নাকি মনি ওনাকে কি প্রমাণ দিয়ে গেছে। ফোনটা আমাকে দাও আর রুম থেকে বেরিয়ে যাও। দাও দাও, ফোনটা দাও। কিন্তু স্যার ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট। সেটা আমি বুঝে নেব। আউট আউট। ওকে স্যার। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা জানা এত জরুরি নয়, তবে আপনার যে প্রমাণগুলো আমার হাতে আছে সেগুলো কি আমি নিউজ চ্যানেলে দেবো নাকি সোজাসুজি পুলিশে? দেখুন, এতদিন আপনি যা করেছেন সেগুলো পুরোটাই চাপা পড়ে গেছে শুধুমাত্র প্রমাণের অভাবে, আপনার টাকার জোরে। তবে একবার প্রমাণ সামনে চলে এলে তখন আর টাকার জোর বা সোর্স আপনাকে কিন্তু বাঁচাতে পারবে না। না না, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? আপনি স্বীকার করছেন তো যে আপনি ব্ল্যাকমেল করার মতো কাজ করেছেন, তাই তো? না না, আমি কিছু করিনি। আপনি মিথ্যা বলছেন। অকারণে অকারণে সব ভুয়ো ফোন করে এগুলো কেন করছেন? কেন করছেন এগুলো? মনি কিভাবে মারা গেল সোমবাবু? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। তাই নাকি? তাহলে তো দেখছি প্রমাণগুলো তুলে দিতেই হবে। আর যে চারজনকে ঠিক করেছিলেন মনিকে মারার জন্য, তাদের মধ্যে একজন ভুল করে একটা প্রমাণ ফেলে গেছে। তাই আপনি যে মনিকে মার্ডার করিয়েছেন সেটার প্রমাণও মোটামুটি আমার হাতে আছে। ঠিক আছে, সমস্যা নেই। না না না, একদম না। আচ্ছা, আপনি কে বলুন তো? আপনার পরিচয় কি? কেন বলুন তো? তাহলে কি আমাকেও মার্ডার করিয়ে দেবেন? না, আপনি এত কিছু জানলেন কি করে? মনি বলেছে। কি চান আপনি? টাকা। কত টাকা বলুন, বলুন, আমি দেব সব। 90 লাখ টাকা। তবে একটা শর্ত আছে। কি শর্ত? টাকাটা নিয়ে আপনি নিজে আসবেন। দরকারটা কিন্তু আপনার, আমার নয়। রামমোহন লেনের পাশে যেই ভাঙা বাড়িটা আছে ওখানে চলে আসবেন আজ ঠিক সন্ধ্যে 7টায়। তারপর হঠাৎ করে অগ্নিশ্বরদা আমাকে বলল, আজকে সন্ধ্যা 6:30টার সময় এক জায়গায় যেতে হবে। হ্যাঁ, পুলিশে ইনফর্ম করো তো। কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না। কি ইনফর্ম করব? জিজ্ঞাসা করবে তো কিসের জন্য? সবার আগে মিডিয়াকে ইনফর্ম করো। শুধু এইটুকুই বলো যে তাদের জন্য একটা বড় খবর তুমি দিতে পারবে। বাকিটা এমনি পুলিশ চলে আসবে চাপে করে। কিন্তু আরে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে কখনো কি বিপদে পড়েছো এর আগে? হ্যাঁ, আজও পড়বে না, চিন্তা করো না। সমস্ত কথা শোনার পরে আমি যথারীতি মিডিয়াতে খবর দিই। সন্ধ্যা ঠিক 6:30 নাগাদ আমরা গিয়ে পৌঁছাই একটা বেশ পুরনো বাড়িতে। আমি বেশ কিছুটা অবাকই হই। অগ্নিশ্বরদা তো আমাকে সমস্ত ইনস্ট্রাকশন আগে থেকেই দিয়ে রেখেছিল। সেই মতো আড়ালে থেকে আমরা অপেক্ষা করি। ওই ভাঙা বাড়ির দরজা দিয়ে দেখলাম একজন ভদ্রলোক ঢুকে ফোন করলো কাকে যেন। আর এই সময় অগ্নিশ্বরদা কোথায় চলে গেল। হ্যালো, আপনি কোথায়? আমি তো চলে এসেছি। আপনার জন্য সমস্ত টাকা নিয়ে এসেছি। কত টাকা? কেন, আপনি যে বললেন 90 লক্ষ টাকা, পুরোটাই আমি নিয়ে এসেছি। হ্যাঁ, পুরোটাই। তবে হ্যাঁ, সমস্ত প্রমাণ আমার হাতে কিন্তু তুলে দিতে হবে। আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। আপনার পেছনে। এ কি, আপনি তো কোনো মহিলা নন তাহলে? রহস্যের অন্তরালে ফাঁদ। এসব কি বলছেন? কি বলছেন এসব? ওই যে ওদিকে দেখুন। তারপর ভদ্রলোক আমাদের সেট করা ক্যামেরাটার দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে ক্যামেরাটা ভেঙে ফেলার জন্য খুলতে যাবে। এরকম সময় অগ্নিশ্বরদা
বলে উঠল, লাভ নেই, পুরোটাই লাইভ টেলিকাস্ট হয়েছে, তাও সোশ্যাল মিডিয়াতে। ক্ষমতার অপব্যবহার করে আর বোধহয় আপনার অন্যায়গুলো চাপা দেওয়া গেল না মিস্টার মল্লিক। মিডিয়া এতক্ষণ আপনার এই খবরটা চারদিকে ছড়িয়ে দিয়েছে। অনেক টাকার ক্ষমতার অপব্যবহার করেছেন মিস্টার সোম মল্লিক। এবার পুলিশ আসছে, একটু ঘুরে দেখে আসুন গড়াদের ওপারে ঠিক কি সুখ। এতক্ষণ শুনছিলেন লেখিকা শর্মিলা সিং এর লেখা অগ্নিশ্বর সিরিজের গল্প রহস্যের অন্তরালে। গল্পের সূত্রধর আমি তিয়াশা, অগ্নিশ্বর শুভদীপ, সুকান্ত এবং গল্পের কথক রূপঙ্কর এবং অন্যান্য চরিত্রে প্রদ্যুৎ, প্রিয়াঙ্কা, অনন্যা, তাপস। শব্দ সংযোজন ও আবহ 49/C প্রোডাকশন ক্লাব। পোস্টার ও ভিএফএক্স প্রযোজনা মহাকাল প্রোডাকশন। সমগ্র পর্ব পরিচালনা 49/C প্রোডাকশন ক্লাব। প্রযোজনা প্রভাকর চক্রবর্তী। গল্পটি পুরো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। thegoppo.com অডিও স্টোরি এখন শুনুন জিও সাভান ও স্পটিফাইতে। আজকের মতো এই পর্যন্তই। ফিরছি আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ গল্প শুনতে থাকুন, সুস্থ থাকুন।